দাঁড়িয়ে জরুরি ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। দর্শক দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারীর দল এবং মমতা ব্যানার্জির দলের মধ্যে মুখোমুখি দেওয়া পাল্টা দেওয়া গরু কুরবানির বিষয়ে মুসলিমরাও রাজপথের মধ্যে। এদিকে আজ শুভেন্দু অধিকারী মুসলমানদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়েছে। গরু কুরবানি নিষিদ্ধ করার পর মুসলিমরা রাজপথে নামতে শুরু করেছিল। এইবার নরেন্দ্র মোদীও বিপদে পড়ে এই দুই দলের ঘটনাগুলো দেখে। গরু কুরবানি, গোমাতা, গোহত্যা, গোরক্ষা ইত্যাদি এগুলো সব রাজনৈতিক ইস্যু। তারা এবার সিদ্ধান্ত দিয়েছেন যে আইন ভেঙে তারা গো কুরবানি করবেন না। তো বিকল্প বহু পথ আছে, শরিয়াতের মধ্যে বহু স্কোপ আছে। পুরোটাই প্ল্যান করেছে শুভেন্দু অধিকারী। এই অধিকারী প্রোডাক্ট, এই কাজের প্রোডাক্ট, এই চোর যে সারদা নারদা থেকে কোটি কোটি টাকা মেরে নিজেকে পিঠ বাঁচানোর জন্য ভারতীয় জনতা পার্টিতে ওয়াশিং মেশিনকে ক্লিন রেকর্ড বলছে আমার থেকে বড় হিন্দু নেই। আরে তুই যদি হিন্দু হয়ে থাকবি তুই তাহলে অন্য ধর্মকে কখনো যেন অপমান করতে পারবি না, কারণ আমাদের সনাতন ধর্ম সেটাই শিখিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ঈশ্বর এবং তার সঙ্গে আল্লাহর নাম জুড়ে দিলেন। সেইখানেই কিন্তু তিনি এটা ক্লিয়ার করলেন যে মুসলিম ভোট কনসলিডেশন তার জন্য কতটা জরুরি। এই গরুগুলো 3 দিন খাওয়া দিতে পারছি না। এই মুহূর্তে গরুগুলোও মরবে এবং আমরা মরবো, আমাদের পরিবার মরবে। দড়ি নিয়ে ঘুরছেন কেন? ঘোড়ায় দড়ি দেওয়া ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নেই। কুরবানি না করতে বলে মুসলমানরা জব্দ হয়ে যায়, আপনার কি মনে হয়? জব্দ আমরাই হচ্ছে। ভারতের লোকসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের পরপরই শুরু হলো বড় ধরনের রাজনৈতিক ও কৌশলগত তোলপাড়। কার্যকরের ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একের পর এক ভয়াবহ ঘোষণা দিচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজকে মুসলিমদের বিরুদ্ধে সরাসরি অ্যাকশন নেয় এবং অসংখ্য ঘটনা ঘটায় পশ্চিমবঙ্গের রাজনীতির মধ্যে। দর্শক শ্রোতা, গত কিছুদিন ধরে এই গরু কুরবানির বিষয়ে মুসলিমরা অ্যাকশন নিচ্ছিল, এমনকি নরেন্দ্র মোদীকেও গালাগালি করছিল। এখন দেখতে পারি শুভেন্দু অধিকারীর অ্যাকশনে মমতা ব্যানার্জির কাঁপুনি শুরু হয়ে যায় এবং এরই পিছনে যে থালাপতি বিজয়ের হাত রয়েছে এইটাও কিন্তু অনেকে তুলে ধরতেছে। নরেন্দ্র মোদীর বিশ্বাস খেলায় আজকে অসংখ্য ঘটনা ঘটে, সবকিছুই দেখানোর চেষ্টা করব এই একটি ভিডিওর মাধ্যমে। আসুন আমরা কথা পাচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। রাজ্যে নতুন সরকারের শপথ গ্রহণের পর 1950 সালের পশু হত্যা আইন কঠোরভাবে কার্যকর হওয়ায় সমস্যায় পড়েছেন সাকরাইলের খাটাল মালিকরা। তাদের দাবি আইন কার্যকর হওয়ার জন্য তারা আগে থেকে প্রস্তুত ছিলেন না। ফলে প্রজনন ও দুধ উৎপাদনের ক্ষমতা হারানো গরু বিক্রির জন্য নেওয়া অগ্রিম টাকা এখন ফেরত চাইছেন ক্রেতারা। এতে করে চরম আর্থিক সংকটে পড়েছেন বহু ব্যবসায়ী। সাকরাইল ব্লকের যদুনাথ হাতি মহাশ্মশান সংলগ্ন এলাকায় বহু বছর ধরে গরু ও মহিষের খাটাল রয়েছে। খাটাল মালিকদের বক্তব্য, প্রতি বছর বকরি ঈদে আগে এমন গরুগুলি বিক্রি করা হয় যেগুলি আর দুধ দেয় না বা প্রজনন ক্ষমতা হারিয়েছে। সেই বিক্রির টাকাতেই নতুন গরু কেনা হয় এবং খাটালের ব্যবসা সচল রাখা হয়। খাটাল মালিকদের অভিযোগ, নতুন সরকার শপথ নেওয়ার কয়েকদিনের মধ্যেই আইন কার্যকর হওয়ায় তারা বিপাকে পড়েছে। অনেকেই আগাম চুক্তি অনুযায়ী ক্রেতাদের কাছ থেকে টাকা নিয়ে ফেলেছিলেন। এখন আইনগত জটিলতার কারণে গরু বিক্রি সম্ভব না হওয়ায় ক্রেতারা সেই টাকা ফেরত চাইছে। এক খাটাল মালিক বলেন, আমরা যে গরুগুলো বিক্রি করতে চাইছি সেগুলো আর দুধ দেয় না, প্রজনন ক্ষমতাও নেই। সেই গরুর খাবার, চিকিৎসা সব খরচ আমাদেরই বহন করতে হচ্ছে। এখন বিক্রি না করতে পারলে এই বাড়তি খরচ কিভাবে সামলাবো? সোমা সাধু খান খাটাল মালিক কি বলছেন শুনুন। তাহলে অতএব গরুগুলো কোথা থেকে আমরা বিক্রি করবো? তার গরুগুলো কোথায় রাখবো? তাহলে সরকার ব্যবস্থা করুক, যে গরুর দুধ দিচ্ছে না তাদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুক। আর আমাদের তার পরিবর্তে আমরা তো গরু বিক্রি করে হাফ পুঁজি পাই এবং তার মধ্যে আবার নতুন করে পুঁজি দিয়ে গরু কেনা হয়। তাহলে সেই গরুর তো কেনার পুঁজি তো নষ্ট হচ্ছে। তাহলে সরকারকেও আমাদের থেকে হাফ পুঁজি দিয়ে যতটা দামে আমরা গরু কিনেছি সেই টাকা দিয়ে আমাদের পরবর্তীকালে গরু নিয়ে যেতে হবে এবং পুঁজির ব্যবস্থা করতে হবে। সোমা সাধুকা। মুসলিমরা করে না, মুসলিমরা জাস্ট বছরে একবার কেনে, কিন্তু আমরা গরু কেনা বেচা করি। আমরা সারা বছর দুধের জন্য, একটা গরু 8 মাসের বেশি দুধ দেয় না, আমরা যে খাইয়ে পাইবে। তারপর সেই গরুর দুধ কমে যখন 1 মাত্রই যায়, আমরা তো দুধওয়ালা গরু তো বিক্রি করি না, কারণ দুধ বিক্রি করলে আমরা দুধের জন্য কিনি, ব্যবসা করার জন্য। দুধের গরু আমরা বিক্রি করে যখন দুধ কমে যায় তখন সেই গরু দেওয়া হয়। আর যদি এত গরুকে তাহলে আমরা যদি ছেড়ে দিই রাস্তায়, তাহলে মানুষ কি সমাজে সুস্থভাবে হাঁটাচলা করতে পারবে? তখন তো গরুগুলো গোটাবে, মানুষের ক্ষতি করবে। তখন তো সবাই এসে খুঁজবে যে এটা কার খাটালের গরু ছাড়া হয়েছে, তখনও তো সেই হুমকির এতেই পড়া হবে। তাহলে আমরা এতগুলো গরু নিয়ে কি করবো বলুন? তাদের আরো দাবি, এই বছর পরিস্থিতি বিবেচনা করে সরকার আইন কিছুটা শিথিল করুক। পরবর্তী বছর থেকে তারা সম্পূর্ণভাবে সরকারি নিয়ম মেনে চলবেন বলেও আশ্বাস দিয়েছেন। শ্যামন নেগেল খাটাল মালিক কি বলছেন শুনবো। সাকরাইল থেকে বলছি, আমাদের এখানে আমরা গরু পালন করে গরু চাষি খামারি, আমরা এটা সারা বছরের কারবার বিগত 20 বছর ধরে করে আসছি। কোনো অসুবিধা আমাদের ফেস করতে হয়নি। এখন বর্তমান সরকার এসে তুকলুকি আচরণের মাধ্যমে
আমাদের গরু বেচা বন্ধ করে দিয়েছে। লোকাল প্রশাসন, লোকাল লোক আমাদের উপরে হুমকি চুমকি করছে, যেহেতু আমরা ভয়ে গরু একটাও বার করতে পারিনি, একটাও বেচতে পারিনি। গরুগুলো অযথা না খেয়ে গরুগুলো দাঁড়িয়ে আছে। সরকার ব্যবস্থা করে, আমাদের কিছু ব্যবস্থা করে, এই আমার শেষ। খাটাল মালিকদের একাংশের অভিযোগ, রাজ্যে সরকার পরিবর্তনের পর বিভিন্ন হিন্দু সংগঠন এবং প্রশাসনের তরফ থেকেও চাপ বাড়ছে। অন্যদিকে অগ্রিম টাকা ফেরতের জন্য চাপ দিচ্ছেন ক্রেতারা। দুই দিকের চাপেই চরম উদ্বেগে রয়েছেন তারা। চন্দন বেরা খাটাল মালিক, তিনি কি বলছেন শুনুন। আমি তো একটাই বলবো যে প্রশাসন থেকে একটা আইন বার করুক, যে এবছর যে গরুগুলো আমাদের আছে থার্ড গরু, সেগুলোকে বের করে দিক, নাহলে সরকার থেকে এদের জন্য কিছু একটা ব্যবস্থা করুক। ঠিক আছে, আপনি কি এই কোরবানির যে গরু বিক্রি যে বিষয়টা, সেটা নিয়ে আপনার কোনো সমস্যা নেই? সমস্যা বলতে অনেক সমস্যা, কারণ আমাদের যে গরু দুধ দেয় না, সেই গরুগুলোকে রেখে বসিয়ে খাওয়াতে পারছি না। একটা গরু মাথা পিছু 300 টাকা ধরে রাখুন, ঠিক আছে, আর শুধু এক ফোঁটাও দুধও নেই। এবার সেই গরুকে রেখে আমাদের বসিয়ে খাওয়ানোর মতো পুঁজিও নেই। যা পুঁজি ছিল, যা মাল তুলেছিলাম, সেগুলো তো সব রয়ে গেছে। আর কোনো পার্টি এসে একটাও মাল নিতে চাইছে না। যা অ্যাডভান্স করেছিল সেগুলোও চাইছে। নিয়ম নতুন ভয় পাচ্ছে সবাই, যেহেতু এবার এই আইনটা এতদিন ছিল না। আমি দেখে আসছি এত বছর যে কুরবানি গেছে কোনো হয়নি, কিন্তু এই সরকার আসতেই সঙ্গে সঙ্গে যেন একটা এমনই হয়ে গেছে, যত খাটালওয়ালা আছে তাদের সবারই সমস্যা হয়ে গেছে। এর জন্য আইনের থেকে একটা পরামর্শ চাইছি যে এটার একটা কিছু পরিকল্পনা বলুক। তেমনি কোরবানিটাকে ইস্যু করে রাজনীতি করা হচ্ছে। কেননা আমরা এমন কোনো কাজ করতে চাই না যে দেশের আইন ভঙ্গ হয়। গরু কুরবানি, গো মাথা, গো হত্যা, গো রক্ষা ইত্যাদি এগুলো সব রাজনৈতিক ইস্যু। তারা এবার সিদ্ধান্ত নিয়েছেন যে আইন ভেঙে তারা গো কোরবানি করবেন না। তো বিকল্প বহু পথ আছে, শরিয়াতের মধ্যে বহু স্কোপ আছে, অপশান আছে। আমাদের শরিয়াতের মধ্যে কিন্তু সংকীর্ণ ব্যবস্থাপনা নেই, বহু অপশান আছে। যে একটা কোনো বিষয় অ্যাভেলেবেল না হলে যে পথ রুদ্ধ হয়ে যায় তা না। আমরা শরিয়াত ইসলামে আমাদের নবী বলছেন আর দিন ও ইসরুন, ধর্ম হলো সহজ, অর্থাৎ বিভিন্ন অপশানে ভরা। দেখেন, রাজনীতি একটা জিনিস। সংসদীয় গণতন্ত্রে বিভিন্ন রাজনৈতিক দল যারা লড়াই করে, যারা বিরোধী পক্ষ থাকে, যারা সরকার থাকে, তারা ক্ষমতায় আসবে, একজন আসবে আর একজন যাবে, এটা সংসদীয় গণতন্ত্রের রীতি। কিন্তু প্রতিটি দেশে, প্রতিটি সমাজের একটা ইটারনাল একটা ফিচার থাকে, একটা চিরন্তন বৈশিষ্ট্য থাকে। আমাদের ভারতবর্ষের ইটারনাল ফিচার যেটা, সেটা আমাদের কনস্টিটিউশনে বর্ণিত হয়েছে, ইউনিটি ইন ডাইভার্সিটি। এটা ভারতবর্ষের মাটি, ভারতবর্ষের প্রকৃতি, ভারতবর্ষের হাওয়া, ভারতবর্ষের জাতি সংস্কৃতি, ভারতবর্ষের মানুষ সব মিলে ভারতবর্ষ বিশ্বের এমন একটা দেশ, যে দেশে বিশ্বের সব দেশের বৈশিষ্ট্য, সব দেশের জাতিসত্তা, সব দেশের ভাষা, সব দেশের সংস্কৃতি এখানে বিদ্যমান। এবং এটা একদিন ধরে নেই, এটা হাজার হাজার বছর ধরে আছে। হ্যাঁ, সেই জন্য রবীন্দ্রনাথ বলেছিলেন যে দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগরতে। এটাই ভারতবর্ষ। তো কোনো একটা রাজনৈতিক দল, কোনো একটা গোষ্ঠী, তাদের হুমকিতে, তাদের কিছু আচার আচরণে, তাদের কিছু কথায়, তাদের কিছু কর্মসূচিতে আমার মনে হয় ভারতবর্ষের এই বৈশিষ্ট্যকে খুব সহজে মুছে ফেলা যাবে। রাজনৈতিক পরিবর্তনে, রাজনীতির স্বার্থে কখনো ধর্মকে ইস্যু করা হয়, কখনো মন্দির মসজিদকে ইস্যু করা হয়, কখনো হিন্দু মুসলিম ইস্যু করা হয়, কখনো গরু কুরবানি, গো মাথা, গো হত্যা, গো রক্ষা ইত্যাদি এগুলো সব রাজনৈতিক ইস্যু। এমনকি যারা এই রাজনীতিগুলো করছেন তারাও ডাইরেক্ট ইনডাইরেক্ট এটা স্বীকার করছেন, এটা তাদের রিলিজিয়ান নয়। কখনো রিলিজিয়ান এটা শেখায়নি যে বিভেদ, হিংসা, ঘৃণা এইগুলো দিয়ে রাজনীতি করার কোনো রিলিজিয়ান শেখায়নি। তো তারা রাজনীতির স্বার্থে বাবরি মসজিদ ধ্বংস করছে, আবার কেউ রাজনীতির স্বার্থে বাবরি মসজিদ তৈরি করার চেষ্টা করছে। এবং তিনি বিশ্বাস করছেন এই বাবরি মসজিদ তাকে মাইলেজ এনে দিয়েছে। এবং এই বাবরি মসজিদ তিনি প্রথম রাজনৈতিক দল তৈরি করেই তিনি দুটো এমএলএ তৈরি করতে পেরেছেন, একটা সাফল্য। মসজিদটাকে ইস্যু করে রাজনীতি করা হচ্ছে, তেমনি কোরবানিটাকে ইস্যু করে রাজনীতি করা হচ্ছে। এগুলো সবই ধ্বংসাত্মক প্রয়াস। ভারতবর্ষকে ভালোবাসতে গেলে, ভারতবর্ষকে সম্মান জানাতে গেলে, ভারতবর্ষকে টিকিয়ে রাখতে গেলে, ভারতবর্ষকে বিশ্বের দরবারে তুলে ধরতে গেলে আমাদেরকে এই সংকীর্ণতার থেকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে এই দেশ ইউনিটি ইন ডাইভার্সিটির দেশ। এখানে হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ সবাই আমরা মিলেমিশে বাস করি। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই মিলনের আদর্শকে আমাদের তুলে ধরতে হবে। আজকের রাজনৈতিক আঘাতে সেই মিলনের আদর্শ অনেকটা খান খান হয়ে যাচ্ছে, অনেকটা খণ্ডিত হয়ে যাচ্ছে। কিন্তু প্রত্যেকটা অ্যাকশানের রিয়াকশানও আছে। ভারতবর্ষের শান্তিপ্রিয় মানুষ তারা কিছু ভাবতেও শুরু করেছে, সম্প্রীতির মানুষ তারা কিছু ভাবতে শুরু করেছে। তারা ভাবছে যে কিভাবে এই হিংসা, এই ভায়োলেন্স একে রোধ করা যায়। কেননা মানবতা, মনুষ্যত্ব এটা সবার উপরে, রাজনীতির উপরে, ধর্মের উপরে। একটা মানুষকে হত্যা করা, একটা মানুষের জীবনে সংকট ডেকে নিয়ে আসা, একটা জাতির জীবনে সংকট ডেকে নিয়ে আসা, সে যেই হোক না কেন, তো এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না।
তো ভারতবর্ষের, আমাদের দেশের, আমাদের সমাজের শিক্ষিত, রুচিশীল, সংস্কৃতিবান, শান্তিপ্রিয় মানুষ যারা আছেন, আমি সকলের প্রতি আহ্বান জানাবো, আসুন এই ভায়োলেন্স থেকে বেরিয়ে আমরা মানুষের মতো জীবন আচরণ করার চেষ্টা করি এবং আমরা পারস্পরিক হৃদ্যতা, মহব্বত, ভালোবাসার মধ্য দিয়ে একটা শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার চেষ্টা করি। রাজনীতির জায়গা থাক, রাজনীতিকেও আমরা এই প্রয়াসের মধ্য দিয়ে রাজনীতিকেও আমরা সংস্কার করার চেষ্টা করি, রাজনীতিতেও যেন উদারতা, ইনসাফ, ন্যায় এগুলো প্রতিষ্ঠিত হয়, সেগুলোর ভিত্তিতে যেন রাজনীতি হয়, এরকম একটা প্রয়াস আমাদের থাকতে হবে এবং সেটা থাকা খুব জরুরি। আজকের আম্বেদকরের উপরে যে চর্চা, আমি যেখানে ছুটে এলাম, সুকৃতি রঞ্জন বিশ্বাস তিনি এলেন, আরও অনেকেই এলেন এখানে, তো এটা কিন্তু এই প্রয়াসেরই একটা অংশ যে আমরা মিলে মিলে একসঙ্গে আবার এই দেশকে কীভাবে গড়া যায়, এই ভায়োলেন্সকে কীভাবে প্রতিরোধ করা যায়, সেই চেষ্টা আমরা করব। এই হচ্ছে মুসলিমরা, তারা আইনের প্রতি লয়াল, এবং যেহেতু মুসলিমরা যে দেশে গিয়েছে সেই দেশে জনগণের, সমাজে, প্রশাসনের মধ্যে সব জায়গায় একটা মনোবৃত্তি তারা তৈরি করে যে আইনের শাসন, শৃঙ্খলাবোধ। আমাদের এই গরু বিক্রি করে আমাদের সংসার চলে। আমি আজকে ওপেন, আমাদের আর্থিক সমস্যা, সরকার যে পেটে লাথি মারলো আমাদের, এই লাথি মারার কষ্ট, এই যে কি যন্ত্রণা দিয়েছে, এর থেকে আমি 20 দিনে ঘুরছি, আমি 20 কে আত্মহত্যা করবো। কেন আমাদের মার্কেটে যে ঋণ, ভুষির দোকানে দেন, ওষুধের দোকানে দেন, আমরা করতে মেটাবো। আমাদের মুখ্যমন্ত্রীর কাছে দাবি, আমাদের কুরবানিটা সুস্থভাবে যেভাবে চালু করতে হয় সেভাবে চালু করুক। আমাদের কাছে ঘোড়া দৌড় দিতে হবে। আমাদের এলাকায় তোমার বাড়ি 5-6টা করে লোন নিয়ে সব দৌড় তোলা আছে। আমাদের একটু চিন্তা ভাবনা করুন, মুখ্যমন্ত্রীর কাছে আমার দাবি থাকলো সবিচার করে দেন আপনারা। এইভাবে আমার সংসার চালাতে হয়, করো না, এইভাবে আমার সংসার চালাতে হয়। যদি গরু বাছুর না কি বেচতে পারি, খাবো কি, গলায় দড়িতে মরতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আমাদের তো জমি জায়গা নেই, এই জীবনে ভাত ভিত্তি সব। আমরা দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ 24 পরগনার সাকসের হাট। আপনাদের সকলে জানা আছে সাকসের হাটে প্রতি বুধবার আর রবিবার এখানে প্রচুর পরিমাণে এখানে গরু বিক্রি হতো আগে, আর এখনো পর্যন্ত এখানে প্রচুর পরিমাণে গরু দেখা যাচ্ছে। কিন্তু যখন থেকে বিজেপি সরকার এখানে এসেছে, একটা বিধি নিষেধ হয়েছে, এখানে গরু বিক্রি হবে না। আর এখানে দেখা যাচ্ছে প্রচুর গরিব মানুষরা, তার মধ্যে হিন্দু সম্প্রদায়ের মানুষ বেশি রয়েছে। প্রতিটা মানুষ কেউ 4 লাখ, কেউ 10 লাখ, কেউ 20 লাখ, কেউ 50 লাখ লোন নিয়ে এখানে গরুর ব্যবসা করে। কিন্তু এবছরে তারা বলছে যে বিধি নিষেধ করা হয়েছে, গরু বিক্রি করা যাবে না সরকারের পক্ষ থেকে। এনারা বলছে আমাদের আর কোনো রাস্তা নেই, আমাদের ঘর চলবে না, সংসার চলবে না, কারোর মেয়ের বিয়ে, কারোর বাচ্চার স্কুলের খরচা, কারোর বাড়ির খরচা, সব এই থেকে এনাদের চলে। কিন্তু এখন যে বিধি নিষেধ হয়েছে, গরু বিক্রি হবে না, এনারা এত টাকা লোন নিয়ে এনারা যাবে কোথায়? এনাদের এই প্রশ্ন। এনারা একটাই কথা বলছে, আমরা বিষ খাবো আর দাঁত গলায় দড়ি দিয়ে আমরা নিজে নিজে আত্মহত্যা করবো অথবা সুসাইড করবো, এনাদের মন্তব্য। আমরা শুনে নিলাম এনাদের কাছে এনারা কি বললো। দেখছে নিউজ 24 কলকাতা। নিয়েছি 10 লাখ টাকা, এই ব্যবসা করি, খাই, এই ব্যবসাতে আমার সংসার চলে। প্রতি বছর 12 মাসই ব্যবসা করি। গত বছর ভালো ব্যবসা হয়েছিল, গত বছর ভালোই বেচাকেনা করেছিলাম, তার থেকে ভালোভাবে চলেছিল। নতুন সরকার থেকে কি আপনি জানাবেন? কি করে আমি তো কিছু, সরকার কি করবে না করবে, সরকারের উপরে এখন ভরসা। নিষেধাজ্ঞা আছে, নিষেধ তো ওই করে তো আমাদের তো মৃত্যুটা হয়ে যাচ্ছে। এইসব নিয়ম কারণ গুলো হওয়া মানে খারাপ না? আমরা কি করে খাবো? বন্ধ করে দিতে হবে, বিক্রি করতে হবে। সরকারকে আপনি কিছু জানাবেন? আমরা কি করে আমাদের এইসব গরু না বিক্রি আমরা কি করবো? না খেয়ে তোমার আপত্তি হবে, আমাদের বউ ছেলে পেলে, আমাদের যে দেনা নিচ্ছে সে দেনা কে দেবে? না না না, বলা হয় না। যে সরকার পাল্টেছে ভালো হয়েছে, আমাদের এই কাজ কারবার গুলো সব বন্ধ করে দেবে, গরু খাওয়া বন্ধ, তাহলে আমরা কি করে খাবো? আমরা তো তাহলে ভিড় করতে হবে, না তো আমাদের চিন্তাই করতে হবে। আমরা কি করে খাবো? ছোটবেলা থেকে ব্যবসা বাণিজ্য করি, এটা নিয়ম তো না। এ কি নিয়ম? সরকার পাল্টেছে ভালো হয়েছে, সরকার ভালোভাবে চালাক, এইসব নিয়মগুলো করছে কেন? হ্যাঁ, এবারে আমরা কেন এবারটা ছাড় দেবে কেন? এটা 12 মাস ছাড় দিয়ে রাখতে হবে, 12 মাস ছাড় দিয়ে রাখতে হবে। এই নিয়মটা হবে কেন? হিন্দু মুসলমান আমরা ভাই ভাই মতন চলি, আমরা একই সাথে চলি, একই সাথে খাই, আমরা সেইভাবে চলাচলতি করি, সেইভাবে ব্যবসা বাণিজ্য করি। আমাদের এভাবে কেন নির্যাতন হচ্ছে? কোনো সময় আমাদের বাপদাদার পুরুষ 14 পুরুষ এরকম হয়নি তো। এখন সরকার পাল্টে এইসব কথাবার্তা চলছে। পুলিশ এসে কি আপনাদেরকে বললো? পুলিশ এসে বলছে 14 বছরের গরুর দরকার। 14 বছরের গরু একটা আছে হাটে, দেখুন একটা খরিদ্দার আসে না। সবাই বলছে যে গরু ধরে নিল রাস্তায়, একটা গরু গাড়িতে করে নিয়ে যাওয়া যাবে না। তাহলে আমরা কি করবো এইবারে? কলকাতার পার্টি যদি না আসে একটা গরু বিক্রি হবে না কেন? এই নিয়মটা কলকাতার পার্টি যদি না আসে একটা গরু সাকসালে বাজার বিক্রি হবে না, তাহলে এই গরুগুলো কি হবে? কোথায় রাখবে? কি করবে? এক একটা মানুষ ওই ব্যাংকে থেকে 40,000 50,000 করে লোন নিয়ে 500 600 করে গরু পুষেছে, কারোর মেয়ে সাইনা হয়েছে, কেউ বিয়ে দেবে,
কিন্তু সেই গরু বিক্রি করে সে মেয়েটা তার বিয়ে দিতে হবে, দিন ধানে তো হয়ে যাচ্ছে, কিন্তু সে গরু বিক্রি হচ্ছে না, সে মেয়েটা বিয়ে দিতে কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা নরেন্দ্র মোদীর বা শুভেন্দু অধিকারীর অনেক ঘোষণা নিয়ে অনেক কথা হয় এবং গরু কুরবানির বিষয়ে অসংখ্য ঘটনা বা অসংখ্য তথ্য আপনাদেরকে দেখিয়েছি। গাইস, এই বিষয়গুলো দেখে আপনাদের মন্তব্য কি? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।